শারীরিক মেলামেশা শেষে আয়েশার বুকের উপর থেকে নেমে এক গ্লাস পানি খেয়ে আয়েশার বুকে মাথা রেখে সুলেমান বলল, চলো আজ রাতেই আমরা সেই ভালোবাসার বীজ বপন করি, যে বীজ অঙ্কুরিত হয়ে তোমাকে মাতৃত্বের স্বাদ দেবে। সদ্য প্রাপ্তবয়স্ক মেয়েদের দেহ ভোগ করে অমাবস্যার রাতে সেই মেয়েদের নগ্ন অবস্থায় গভীর অরণ্যে গাছের সাথে বেঁধে বিষাক্ত তীর ছুঁড়ে একে একে হত্যা করে অত্যাচারী রাজা লুইস। তারপর তাদের শরীরের রক্ত দিয়ে গোসল শেষে মেয়েদের নিষ্প্রাণ দেহগুলো সেই গভীর অরণ্যে মাটি চাপা দেওয়া হয়, আর যেখানে যেখানে মাটি চাপা দেওয়া হয় সেখানে একটি করে গোলাপের গাছ রোপণ করা হয়। এখানের গোলাপ গাছে ফুল ফোটে, কিন্তু তার রং কালো। এই ফুলে কখনো ভ্রমর প্রজাতি অথবা মৌমাছি বসে না। শোনা যায় এই কালো গোলাপের মধু ভয়ঙ্কর বিষাক্ত, এবং রাজা লুইস লোকজন দিয়ে এই ফুল সংগ্রহ করায়। তারপর এই কালো গোলাপ ছেঁচে এর রস বের করে সেই রস প্রতিটি তীরের ডগায় মাখিয়ে নেয়। এই রস এতটাই বিষাক্ত যে তীর কারো শরীরে ঢোকার সঙ্গে সঙ্গে হৃৎপিণ্ড বিকল হয়ে মৃত্যু অনিবার্য। এই বনের ঠিক একইখানে কেবলমাত্র গোলাপ গাছগুলো ছাড়া অন্য সব গাছ, ঘাসপাতা, লতা সবই মৃতপ্রায়। নেই কোনো পাখির কলকাকলি, সারাক্ষণ মৃত্যুপুরীর থমথমে নিস্তব্ধতা। এখানকার প্রকৃতি যেন প্রাণ হারিয়েছে অনেক আগেই রাজা লুইসের নিষ্ঠুরতায়। পাশেই একটা আদি আমলের পুরনো ছোট ঘরের মতন, তার দেয়ালে শেওলা ও পরগাছা ঝুলছে। ওই ঘরেই নিষ্ঠুরভাবে সারারাত মেয়েদের দেহ ভোগ করে লুইস। পরপর 10 দিন 10টা মেয়ের দেহ ভোগ করে তারপর অমাবস্যা রাতে তাদের হত্যা করে। অমাবস্যা আসার ঠিক 10 দিন আগে থেকেই রাজ্যের বিভিন্ন এলাকা থেকে গায়েব হতে শুরু করে নবযৌবন্য মেয়েরা। তারা কোথায় যায় আজ পর্যন্ত কেউ জানতে পারেনি, এবং এই রহস্য ভেদ করা কারো পক্ষে সম্ভব হয়নি। হবেই বা কি করে? লুইসের এসব কর্মকাণ্ডে যারা জড়িত তারা সকলেই অত্যন্ত বিশ্বস্ত। আর কেউ ভুলেও যদি লুইসের সাথে বিশ্বাসঘাতকতা করে তাহলে তার ঘাট থেকে মাথা আলাদা করা হবে, সেটা তারা ভালো করেই জানে। রাজা লুইস একজন অবদেবতার পূজারী। সেই অপদেবতাদের সন্তুষ্টির জন্য নবযৌবনা মেয়েদের রক্ত দিয়ে গোসল করে তাদের দেহ মৃত বনে মাটি চাপা দেয়। লুইসের রাজপ্রাসাদে এ যাবৎ কেউ আক্রমণ করে রক্ষা পায়নি। রাত বিরেতে কেউ লুইসের প্রাসাদে আক্রমণ করতে এলে সকালে তাদের ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখা যায় প্রাসাদের আশেপাশে। শোনা যায় এসব নাকি ওই অপদেবতাদের কাজ, তারাই লুইসের রাজপ্রাসাদ রক্ষাকারী। রাজপ্রাসাদের উত্তরের দিকে ছোট্ট গ্রামের একজন কাঠুরিয়া হলো রহিম। বনে জঙ্গলে কাঠ কেটে সেগুলো বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। সেই সকালে বের হয়ে সারাদিন জঙ্গলে কাঠ কেটে সেগুলো আটি বেঁধে অল্প অল্প করে নিয়ে এসে গঞ্জের হাটে বিক্রি করে। অল্প স্বল্প যা রোজগার হয় তাই দিয়ে টেনে টুনে দিন চলে যায়। আজ কাঠের সন্ধানে ঘুরতে ঘুরতে জঙ্গলের অনেক গভীরে চলে যায়, এবং ফেরার সময় মৃত বনের পাশ দিয়ে আসার সময় কালো গোলাপ দেখে থমকে দাঁড়ায়। কিছুক্ষণ তাকিয়ে থেকে ধীরে ধীরে এগিয়ে এসে গাছ থেকে একটি কালো গোলাপ ছিঁড়ে হাতে নেয় রহিম। দেখতে দেখতে মেয়েটার বয়স 18 হয়ে গেল। আদরের সেই ছোট্ট মেয়ে আয়েশা আজ বড় হয়ে গেছে, কিন্তু বাবা হিসাবে মেয়েটির মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দেওয়া ছাড়া মেয়ের আর কোনো শখ আহ্লাদ পূরণ করতে পারেনি। দুধে আলতা গায়ের রং আয়েশার, দীঘল কালো চুল, চোখ দুটো মায়ার সাগর। সৃষ্টিকর্তা যেন রহিমের ঘরে মেয়ে হিসেবে স্বর্গের পরী পাঠিয়েছে। রহিম এই ভেবে কালো গোলাপ ছিঁড়ে হাতে নিয়েছে যে এটা নিয়ে গিয়ে আয়েশাকে দিলে অনেক খুশি হবে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো চোখের পলকে একটা ভয়ঙ্কর কালো সাপ এসে ফনা তুলল। তাই দেখে রহিম ভয়ে দৌড়াতে শুরু করলো। সাপটাও পেছন পেছন রহিমকে তাড়া করছে। অনেক দূরে দৌড়ে আসার পর গাছের শেকড়ে পা আটকে পড়ে যায় রহিম। পা একটুখানি কেটেও যায়। গোলাপটা পায়ের কাছেই পড়েছিল, এবং কাটা জায়গা থেকে রক্ত বেরোনোর সাথে সাথেই কালো গোলাপ সেই রক্ত শুষে নেয়। সেটা রহিম খেয়াল করেনি। গোলাপটা তুলে হাতে নিয়ে রহিম খেয়াল করলো সাপটা নেই। গোলাপটা কাঁধে ঝুলানো। পুটলিতে ভরে ধীর পায়ে হেঁটে বন অতিক্রম করে লোকালয়ে আসলো রহিম। রহিম বাড়ির ভেতরে ঢোকা মাত্রই এক হাতে জগ, অন্য হাতে পানির গ্লাস হাতে নিয়ে হাসি মুখে উপস্থিত আয়েশা। ক্লান্ত মুখে হাসির রেখা ফুটিয়ে রহিম বলে, আমি আসলেই তুই কি করে টের পেয়ে যাস মা? তুই কি আমার ফেরার পথে চেয়ে বসে থাকিস? মিষ্টি হেসে আয়েশা বলল, সে পরে বলবো বাবা, আমি পানি ঢেলে দিচ্ছি, তুমি আগে হাত মুখ ধুয়ে নাও। হাত মুখ ধুয়ে সামনের খোলা বারান্দায় খুঁটির সাথে হেলান দিয়ে আরাম করে বসে খানিকটা বিশ্রাম নিয়ে ক্লান্তি দূর করার জন্য চোখ বন্ধ করে রইল রহিম। এদিকে উঠোনে আয়েশার পেছন পেছন ঘুরঘুর করছে তার পোষা প্রিয় ছাগল লক্ষ্মী। আয়েশার খোপায় গোজা বেলি ফুলটা হঠাৎ পড়ে যেতে যেতে একটা প্রজাপতিতে পরিণত হয়ে ছাগল লক্ষ্মীর সামনে উঠতে লাগলো, আর লক্ষ্মী তাকে ধরার জন্য পেছন পেছন ছুটতে লাগলো। আয়েশা খপ করে প্রজাপতিটা ধরে ফিসফিস করে বলল, মায়াপরি, এখন দুষ্টুমি করার সময় নয়, বাবা বিশ্রাম নিচ্ছে তো। হাতের মধ্যেই প্রজাপতি আবার ফুলে পরিণত হয়ে গেল। ফুলটা খোপায় গুজে ঘরে গিয়ে একটা বাটিতে করে মুড়ি এবং এক গ্লাস পানি এনে বাবার সামনে রাখলো আয়েশা। মুড়ি খেয়ে রহিম পুটলি থেকে কালো গোলাপটা বের করে হাসি মুখে আয়েশার হাতে দিয়ে বলল, গোলাপটা ভীষণ সুন্দর তাই না মা? এরকম আগে কোনোদিন দেখেছিস? গোলাপ হাতে নিতেই আয়েশার শরীরের সমস্ত লোম
লোম কাটা দিয়ে উঠল। আয়েশার খোপায় গোজা ফুলটা আচানক প্রজাপতি হয়ে উড়ে গেল, আর ছাগল লক্ষ্মী হঠাৎ কেমন অদ্ভুত আচরণ করতে শুরু করলো। এদিকে অত্যাচারী রাজার সদ্য তুলে আনা একটি মেয়েকে বিবস্ত্র করে তার দেহে ঝাঁপিয়ে পড়ে। দেহভোগ শুরু করতেই হঠাৎ থেমে গেল। অশুভ শক্তির বদৌলতেই বুঝতে পারল কালো গোলাপ অন্য কারো হাতে পড়েছে। একটা চাকু দিয়ে নিজের আঙুল কেটে রক্ত বের করে ছোট্ট একটা পুরনো আমলের আয়নায় 2 ফোঁটা রক্ত ফেলতে আয়নায় আয়েশার মুখটা ভেসে উঠল। আয়েশার চেহারা দেখে রাজা লুইস মনে মনে ভাবল, একটা মেয়ের হাতেই যখন এতটা চিন্তার কিছু নেই। কিন্তু রাজার মন আয়েশার সৌন্দর্যে আটকে গেল। রাজার সঙ্গে সঙ্গে তার সেনা সদস্য ডেকে আয়েশাকে খুঁজে বের করার হুকুম দিল। এদিকে আয়েশার বাবা রহিম বিশ্রাম শেষে উঠে বাড়ির বাইরে চলে গেল, হয়তো কোনো কাজে। আয়েশার হাতে কালো গোলাপ, আর তাই দেখে ছাগল লক্ষ্মী ছটফট করছে অবিরাম। বোবা প্রাণী নাকি টের পেয়ে যায়, হয়তো সেই কারণেই লক্ষ্মী ওরকম করছে। হঠাৎ দৌড়ে এসে লাফিয়ে উঠে আয়েশার হাত থেকে গোলাপটা কামড়ে মুখে নিয়ে চাবাতে লাগলো লক্ষ্মী। একটু পরেই লক্ষ্মী মাটিতে লুটিয়ে পড়ে নিস্তেজ হয়ে গেল। আয়েশা হাঁটু গেড়ে বসে লক্ষ্মীর মাথা কোলে নিয়ে হাহাকার করে উঠল। লক্ষ্মী নিস্তেজ, প্রাণহীন। আয়েশার বুঝতে বাকি নেই ওই কালো গোলাপ ভয়ঙ্কর এবং রহস্যময়। আয়েশার বাবা ফিরে আসার আগেই আয়েশা তার ছাগল লক্ষ্মীর মৃতদেহ বাগানে এনে মাটি চাপা দিল। রাতে বিছানায় শুয়ে ঘুম নেই আয়েশার 2 চোখে। যেভাবেই হোক ওই কালো গোলাপের রহস্য উদ্ধার করতেই হবে। মধ্যরাত, চাঁদকে গ্রাস করে নিয়েছে রাক্ষসী কালো মেঘ। পৃথিবী নিকষ কালো অন্ধকারে ঢাকা পড়েছে। কেমন এক অস্থিরতায় বিছানার এপাশ ওপাশ করতে লাগলো আয়েশা। হঠাৎ আয়েশার ঘাড়ে কারো গরম নিঃশ্বাস অনুভব হতেই আয়েশা তুড়ি বাজালো। সঙ্গে সঙ্গে বালিশের পাশে রাখা বেলি ফুলটা জ্বলন্ত প্রজাপতি হয়ে আলো ছড়িয়ে রুম আলোকিত করে ফেলল। সেই আলোতে আয়েশা দেখল খাটের পাশে হাসি মুখে দাঁড়িয়ে আছে তার স্বামী সুলেমান। আয়েশা ভীষণ অবাক। এই রাজ্যে রাজা লুইসের একটা নিয়ম আছে, প্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ে দেবার আগে অবশ্যই তার অনুমতি নিতে হবে। যদি মেয়ে সুন্দরী হয় তাহলে অত্যাচারী লোভী লুইস সেই মেয়েকে এক রাত তার কাছে রেখে দেহভোগ করে তারপর ফেরত পাঠায়। এসব থেকে বাঁচতে আয়েশার বাবা 2 বছর আগেই গোপনে সুলতানের সাথে আয়েশার বিয়ে দিয়ে দেয়। তখন আয়েশা 16 বছরের ছিল। বিয়ের দিনই সুলেমান চলে যায় পাশের রাজ্যে যুদ্ধের কৌশল রপ্ত করতে, আর ফিরল এই 2 বছর পরে। এখন আয়েশা প্রাপ্তবয়স্ক। সুলেমান একটা বেলি ফুলের মালা বের করে আয়েশার গলায় পরিয়ে দিল। লজ্জায় আয়েশার ফর্সা মুখটা লাল হয়ে গেল। আয়েশাকে টেনে তুলে বুকে জড়িয়ে রাখলো কিছুক্ষণ। আয়েশার হার্টবিট স্পষ্ট অনুভব করছে সুলেমান। পাজাকোলা করে আয়েশাকে কোলে তুলে চোখে চোখ রেখে সুলেমান বলল, দীর্ঘ প্রতীক্ষা শেষে সফল হয়ে আমি আমার মনমহলের রানীর দরবারে ফিরে এসেছি। আজ এই রাত আমার জীবনের শ্রেষ্ঠ রাত। আমি আমার প্রিয়তমার স্পর্শে ঘুমকে বিদায় জানালাম। এই রাত একান্ত আমাদের কাছে আসার, ভালোবাসার। কেমন অন্যরকম এক ভালো লাগার অদ্ভুত উত্তেজনায় আয়েশার শরীর মৃদু কাঁপছে। আয়েশাকে খাটে বসিয়ে পকেট থেকে একজোড়া রূপার নুপুর বের করে আয়েশার পায়ে পরিয়ে দিয়ে সুলেমান বলল, আমার সহধর্মিনী, তোমার তুলনা তুমি নিজে। আমি যত দেখি ততই ডুবি তোমার মায়াবী ওই 2 চোখে। বিছানায় আশেপাশে পাশাপাশি শুয়ে আয়েশাকে কাছে টেনে বুকে জড়িয়ে ধরে আয়েশার ঠোঁটে চুমু খেতে লাগলো সুলেমান। কেমন এক ভালো লাগা ও আনন্দ খেলে যাচ্ছে আয়েশার শরীরে, নিজেকে নিয়ন্ত্রণে রাখা অসম্ভব। সুলেমান ধীরে ধীরে আয়েশার ঠোঁটে, কপালে, গলায়, বুকে ঠোঁটের স্পর্শে ভালোবাসার আবেশ ছড়িয়ে দিচ্ছে। আর আয়েশা পাগলের মতো সেই আবেশ উপভোগ করতে করতে নিজেকে সুলেমানের কাছে পুরোপুরি উন্মুক্ত করে দিচ্ছে। সুলেমান আলতো করে হাত বুলাতে লাগলো আয়েশার স্পর্শকাতর স্থানে। আদরে আদরে দুজনেই দুজনকে পুরোপুরি পাবার নেশায় উন্মাদ। সুলেমান ধীরে ধীরে আয়েশার শরীরের খুলতে লাগলো। আয়েশা আবার তুড়ি বাজাতেই জ্বলন্ত প্রজাতি ফুলে পরিণত হলো। আলো নিভে গেল। তারপর আয়েশা ও সুলেমান দুজন একান্ত সুখের ভুবনে হারাতে লাগলো। সামনের আমাবস্যা প্রায় সন্নিকটে। রাজা লুইস তার লোকজন ডেকে হুকুম দিলেন 2-1 দিনের ভেতরেই যেন 10 জন যুবতী মেয়েকে এনে রাখা হয় এবং তাদের মধ্যে যেন অবশ্যই আয়েশা মেয়েটা থাকে। রাজার হুকুম পাওয়া মাত্রই সৈন্যরা বড় বড় মহিষ জবাই করে বিশাল বিশাল পাতিলে বিরিয়ানির রান্না শুরু করে দিল। এই বিরিয়ানি এই কারণে যে রাজা লুইস তার রাজ্যের বিভিন্ন অঞ্চলে গরিব প্রজাদের জন্য খাবার পাঠায়, কিন্তু এই খাবারের রহস্য কেউ জানে না। জানলে আর কেউ এই খাবার খেতই না। যে অঞ্চলে এই খাবার দেওয়া হয় সেই অঞ্চলের প্রতিটি বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিতে গিয়ে রাজার বিশেষ কিছু সৈন্যরা দেখে আসে কোন বাড়িতে সুন্দরী যুবতী মেয়ে আছে। পরে গিয়ে সেই বাড়ি থেকে সেই মেয়েদের তুলে আনে রাতের আধারে। এদিকে প্রজারা ভাবে মৃতবনে আস্তানা গেড়ে থাকা ডাকাতরাই মেয়েদের তুলে নেয়। গরিব প্রজাদের খাবার দেবার কারণে রাজাকে সবাই ভালোবাসে, তাই তাকে কখনো কেউ সন্দেহ করেনি। আর প্রজাদের এই সরল ভালোবাসা আর বিশ্বাসের সুযোগ নিয়ে দিনের পর দিন তাদের ঠকিয়ে যাচ্ছে বিশ্বাসঘাতক রাজা লুইস।
সন্তান হারানো এতগুলো পরিবারের হাহাকার এবং চোখের পানি রাজা লুইসের পতনের কারণ হয়ে দাঁড়াবে সেটা সে নিজেও কল্পনা করতে পারেনি। গত মাসে যখন পাশের অঞ্চল থেকে মেয়েগুলো গায়েব হলো, আয়েশার মনে তখন একটা সন্দেহের দানা বেঁধেছিল। যখনই যে অঞ্চলে রাজা খাবার পাঠায় তখনই সেই অঞ্চলের কিছু মেয়ে গায়েব হয়। এর পেছনে রাজার কোনো হাত নেই তো? এতদিন এই সন্দেহের কথা কাউকে বলেনি আয়েশা। এখন ভাবছে সুলেমানকে বলবে কিনা। আয়েশা বলল, আমাদের সন্তান পৃথিবীতে আসার আগে আমার একটা ইচ্ছে পূরণ করতেই হবে। সুলেমান বলল, কি সেটা? আয়েশা বলল, আমাদের রাজ্য থেকে যে মেয়েগুলো গায়েব হয়ে যায় তারা আর কখনো ফিরে আসে না। এই রহস্যের সমাধান আমার করতেই হবে। এর কারণ কি হতে পারে? সুলেমান জিজ্ঞেস করলো। আয়েশা বলল, নিশ্চিত নয়, তবে একটা বিষয় খেয়াল করেছি আমি। রাজা লুইস যখন যে অঞ্চলে তার ওই বিশেষ খাবার দিয়ে যায় তার কিছুদিন পরেই সেই অঞ্চলের যুবতী মেয়ে গায়েব হয়ে যায়। কোথাও না কোথাও ওই খাবার মেয়েগুলোর গায়েব হওয়ার সাথে কোনো সম্পৃক্ত নয় তো? আমি এই রহস্যে এবং এই রাজ্যের মেয়েদের যতদিন এই বিপদ থেকে মুক্ত করতে না পারবো ততদিন আমি কোনো সন্তান নিতে চাই না। সুলেমান মুচকি হেসে আয়েশাকে বুকে টেনে নিয়ে কপালে চুমো খেয়ে বলল, তুমি যা বলবে তাই হবে এবং সর্বক্ষণ আমাকে তোমার সঙ্গে পাবে, কথা দিলাম। আয়েশা মিষ্টি হেসে সুলেমানের ঠোঁটে একটা চুমু খেয়ে সুলেমানের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। আয়েশার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে সুলেমানও ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে আয়েশার বাবা আবার জঙ্গলে গেল কাঠ কাটতে। সারাদিন কাঠ কেটে সন্ধ্যায় ফেরার পথে আবার সেই মৃতবনের পাশ দিয়ে যাবার সময় কালো গোলাপগুলোর দিকে চোখ পড়তেই থমকে দাঁড়ালো। নিজের অজান্তেই এক পা দুপা করে কালো গোলাপের বাগানের দিকে এগিয়ে এসে একটা গোলাপ হাত দিয়ে ধরতেই গোলাপ গাছের পাতাগুলো ভয়ঙ্কর কালো সাপ হয়ে পেঁচিয়ে ফেলল আয়েশার বাবাকে। পাশে একটা সুড়ঙ্গের মুখ খুলে গেল। সাপগুলো আয়েশার বাবাকে টেনে সেই সুড়ঙ্গ দিয়ে ভিতরে নিয়ে গেল। এদিকে দুপুর গড়িয়ে বিকেলের শেষের সন্ধ্যার ঠিক আগে আগে আয়েশার বাবা বাড়ি ফিরে আসে, কিন্তু আজ এখনো কেন এলো না? চিন্তায় ছটফট করছে আয়েশা। সন্ধ্যা গড়িয়ে রাত, বাবা এখনো ফেরেনি। আয়েশা মায়াপুরী বলে ডাকতেই সামনে একটা সোনালী প্রজাতির দৃশ্যমান হলো। মায়াপুরী, আমি আমার বাবাকে দেখতে চাই। সে কোথায় আছে? বলল আয়েশা। শূন্যে ভাসমান সোনালী প্রজাপতি সোনালী আলো বিকিরণ করতে লাগলো। সেই আলোর ভেতরে ঝাপসা করে ফুটে উঠল আয়েশার বাবার মুখটা। কতগুলো সাপ তাকে জড়িয়ে রেখেছে শক্ত করে। আয়েশার বাবার চোখে মুখে ব্যথা যন্ত্রণার ছাপ স্পষ্ট। আয়েশা আর এক মুহূর্তও দেরি না করে সুলেমানকে সবকিছু বলে সুলেমানকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ল অজানা গন্তব্যের উদ্দেশ্যে। আয়েশা মায়াপুরীকে বলল, মায়াপুরী, তুমি আমাদের পথ দেখিয়ে নিয়ে যাও। জলজলে প্রজাতির মায়াপুরী আগে আগে উঠতে লাগলো আর আয়েশা ও সুলেমান তার পেছন পেছন এগিয়ে চলল। গ্রামের শেষে এসে জঙ্গলে ঢুকে কিছু দূর যাওয়ার পরে আর এগোতে পারছে না কেউ। মনে হচ্ছে কোনো অদৃশ্য দেওয়াল। চোখে দেখা না গেলেও অদৃশ্য কিছুর সাথে ধাক্কা খেয়ে আবার পিছিয়ে আসতে হচ্ছে। হঠাৎ একটা ছোট্ট ব্যাঙ দৃশ্যমান হয়ে সামনে লাফালাফি করতে লাগলো। সেটা দেখে সুলেমান ব্যাঙকে একটা লাথি মারতেই ব্যাঙটা ছিটকে সেই অদৃশ্য দেয়াল পর্যন্ত গিয়ে ধাক্কা খেয়ে আবার পেছনে ছিটকে এসে বিশাল কৃতি ধারণ করলো। তাই দেখে সুলেমান ও আয়েশা ভীষণ অবাক। ব্যাঙটা হাতের ইশারায় কিছু একটা বোঝাতে চাইছে। সুলেমান বুঝতে পারলো ব্যাঙটা আয়েশা ও সুলেমানকে তার পিঠে উঠে বসতে বলছে। সুলেমান ও আয়েশা ব্যাঙের পিঠে উঠে বসলো। ব্যাঙটা পেট ভর্তি হাওয়া নিয়ে প্রচন্ড শক্তি দিয়ে এক লাফে মুহূর্তের মধ্যে কয়েকশো হাত উপরে উঠে সেই অদৃশ্য দেয়াল অতিক্রম করে ওপাশে গিয়ে পড়তে লাগলো নিচের দিকে। এদিকে জঙ্গলের রাজা লুইসের নিয়োজিত রক্ষীরা ওপর থেকে ব্যাঙকে পড়তে দেখে নিচ থেকে তীর ছুড়ল। একটা তীর এসে ব্যাঙের পেটে ঢুকতেই পেট ফুটো হয়ে গেল। মুহূর্তের মধ্যে ব্যাঙটা আবার ছোট হয়ে গেল। আয়েশা ও সুলেমান দুজন জড়াজড়ি করে ধরে নিচের দিকে পড়তে লাগলো ভীষণ গতিতে। এই গতিতে নিচে পড়লে শরীরের হাড়গোড় আর আস্ত থাকবে না কারো। কতগুলো মাকড়সা দৃশ্যমান হয়ে সুলেমান ও আয়েশা যে সোজা নিচের দিকে নেমে আসছে সেই সোজা গাছে গাছে জাল বিছালো চোখের পলকে। সুলেমান ও আয়েশা সেই জালের উপর পড়ল। এদিকে রাজা লুইসের নিয়োজিত রক্ষীরা এসে ঘিরে ফেলল আয়েশা ও সুলেমানকে। রক্ষীরা সুলেমানকে একটা গাছের সাথে বেঁধে আয়েশাকে টেনে হিঁচড়ে একটা ঝোপের আড়ালে নিয়ে গিয়ে কয়েকজন মিলে আয়েশার হাত পা চেপে ধরল। একজন লোলুপ ভঙ্গিতে আয়েশার বুকের উপর ঝুঁকে পড়ে আয়েশার স্তনে হাত দেবে। এমন সময় সশব্দে একটা তলোয়ার বাতাসে ভেসে এসে সেই রক্ষীর হাতটা কেটে দিয়ে আবার শূন্যে অদৃশ্য হয়ে গেল। বাকি রক্ষীরা উঠে হাতে তরবারি ধরে এদিক ওদিক ছুটতে লাগলো। সেই তরবারি আবার দৃশ্যমান হয়ে প্রচন্ড গতিতে উড়ে উড়ে রক্ষীদের ঘাট থেকে মাথা কেটে আলাদা করে আয়েশার সামনে এসে মাটিতে গেঁথে সোজা হয়ে রইল। আয়েশা উঠে তলোয়ারের সামনে হাঁটু গেড়ে বসে কৃতজ্ঞতা প্রকাশ করলো। তলোয়ারের পাশেই একটা আলোর ঝলকানি, তারপর একজন বৃদ্ধ ব্যক্তির উদয়। ভীষণ সুন্দর তার চেহারা আর মুখে মিষ্টি হাসি। আয়েশা একটু ঘাবড়ে যেতেই বৃদ্ধ মিষ্টি হেসে বলল, তোমার মতো সাহসী মেয়ের মুখে আতঙ্কের ছাপ বেমানান আয়েশা। তুমি সমস্ত ভয়ভীতি পেছনে ফেলে এগিয়ে যাও, তোমার লক্ষ্য বরাবর, অবশ্যই তুমি সফল হবে। আয়েশা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কিন্তু আপনি কে দাদু? বৃদ্ধ মিষ্টি হেসে বলল, আমি জিন সম্প্রদায়ের। এই বনে প্রায় 150 বছর ধরে আছি। আগে এখানে বৃক্ষের শাখায় লতাপাতায় ফুল ফুটত, বসন্ত আসতো, পাখিরা গাইতো, প্রাকৃতিক স্বর্গ ছিল।
কিন্তু রাজা লুইস সিংহাসন দখল করার পর থেকে তার অত্যাচার অবিচারে এই বনে তার নৃশংস কার্যক্রম শুরু হবার পর থেকেই বনটা যেন মরে গেছে। তাই এই বনের নাম এখন মৃত বন। এই বনে এখন একটাই ফুল ফোটে, সেটা হলো রহস্যময় কালো গোলাপ। আগ্রহ নিয়ে আয়শা প্রশ্ন করল, কি এমন রহস্য লুকিয়ে আছে ওই কালো গোলাপে? বৃদ্ধ ব্যক্তি বলল, ওই কালো গোলাপ অশুভ শক্তির উৎস। কালো গোলাপ ফোটাতে হলে সদ্য নবযুবনা মেয়েদের বলি দিয়ে তাদের রক্ত মাটির সাথে মিলিয়ে দেওয়া হয়, তারপর সেখানে ধীরে ধীরে বেড়ে ওঠে কালো গোলাপের গাছ। কিন্তু বলি দেওয়ার আগে রাজা লুইস ওই মেয়েদের দেহ ভোগ করে, তারপর গাছের সাথে বেঁধে তীর মেরে ফেলে। মাটিতে শুয়ে বলি দিয়ে দেহগুলো ওখানেই মাটি চাপা দেওয়া হয়। কালো গোলাপে এক ধরনের মহা শক্তিশালী মধু হয়, যা খেলে যৌন শক্তির 100 গুণ বৃদ্ধি পায়, এবং ওই মধু খেয়ে রাজা লুইস এত মেয়েদের দেহ ভোগ করে। আর কালো গোলাপের ফুলের নির্যাস পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বিষ, যে বিষ তীরের মাথায় মেখে শত্রুদের অনায়াসে ঘায়েল করতে পারে। এর জন্যই রাজা লুইসের সাথে কেউ পেরে ওঠে না কখনোই। চিন্তাগ্রস্ত আয়শা বলল, তাহলে রাজা লুইসকে ধ্বংস করে রাজ্য এবং ওইসব অসহায় মেয়েদের জীবন রক্ষা করার উপায় কি? মাটিতে গেঁথে থাকা তলোয়ার টেনে তুলে আয়শার হাতে দিয়ে বৃদ্ধ বলল, একমাত্র তোমার মতো সাহসী এবং অকুত ভয় সংগ্রামী কারো পক্ষেই এটা সম্ভব। এই তলোয়ারের বিশেষ একটি গুণ আছে, অশুভ শক্তি এই তলোয়ারের এক আঘাতেই ঘায়েল হয়ে যায়। এটা যত্ন করে রেখো। আর হ্যাঁ, তলোয়ারের প্রয়োজন হলে স্মরণ করা মাত্র সে দৃশ্যমান হবে, তাছাড়া অদৃশ্য হয়ে থাকবে। কথা শেষ না হতেই তলোয়ার আয়শার হাতেই অদৃশ্য হয়ে গেল। বৃদ্ধ আয়শার মাথায় হাত বুলিয়ে বলল, নির্ভয়ে এগিয়ে যাও, বিশেষ প্রয়োজনে আমি নিজ থেকে তোমার পাশে গিয়ে দাঁড়াব। কথা শেষে বৃদ্ধ অদৃশ্য হয়ে গেল। সুলেমানকে যেখানে গাছের সাথে বেঁধে রাখা হয়েছে সেখানে দৌড়ে এসে সুলেমানকে মুক্ত করলো আয়শা। আয়শা মায়াপরীকে ডাকতেই সামনে দৃশ্যমান হলো জলজলে সোনালী প্রজাপতি। আয়শা বলল, মায়াপরী, হাতের সময় খুবই কম, রাত গভীর হচ্ছে, যত দ্রুত সম্ভব আমাদের সেখানে নিয়ে চলো যেখানে আমার বাবাকে আটকে রাখা হয়েছে। সোনালী প্রজাপতি সোনালী আলো ছড়িয়ে উড়ে চলেছে আগে আগে, আর আয়শা ও সুলেমান পেছন পেছন এগিয়ে যাচ্ছে। হঠাৎ পেছন থেকে সুলেমান আয়শার হাত টেনে ধরতেই আয়শা ঘুরে দাঁড়ালো। সুলেমান একটা আংটি বের করে আয়শার হাতের আঙ্গুলে পরিয়ে দিয়ে আয়শার হাতে চুমু খেয়ে বলল, আংটিটা দিতে ভুলেই গিয়েছিলাম, পরে যদি সুযোগ না হয় তাই এক্ষুনি পরিয়ে দিলাম। আয়শা মিষ্টি হেসে সুলেমানকে বুকে জড়িয়ে বলল, কেন হবে না সুযোগ? আমাদের যে জীবনের অনেকটা পথ পাড়ি দেওয়া এখনো বাকি। আবার দুজন হাঁটতে শুরু করলো। এদিকে রাত গভীর হবার সঙ্গে সঙ্গে রাজা লুইস নারী দেহ ভোগের নেশায় মত্ত হয়ে উঠেছে তার প্রাসাদের কক্ষে। মিতু নামের একটি 16 বছর বয়সী মেয়ে আজ তার শিকার। ভীষণ ভয়ে পালঙ্কের এক কোনায় গুটিসুটি মেরে বসে কাঁদছে মিতু, আর হাত জোর করে বারবার তাকে তার মা বাবার কাছে ফিরিয়ে দেওয়ার মিনতি করছে। কিন্তু মিতুর চোখের জল রাজার হৃদয় ছুঁতে পারল না। রাজা কক্ষে ঢুকে দরজা বন্ধ করে পালঙ্কে এসে বসলো। জোর করে মিতুকে টেনে এনে কোলের উপর বসিয়ে মিতুর ঘাড়ে বুকে হাত বুলাতে লাগলো। মিতু রাজার হাত পা ধরে কান্না করে বলল, আমাকে ছেড়ে দিন দয়া করে, আমি আপনার মেয়ের মতো। আপনি বিয়ে করলে এতদিনও হয়তো আমার বয়সে আপনার একটা মেয়েও থাকতো। এই কথা শুনে রাজা লুইস ভীষণ রেগে গিয়ে তরবারি হাতে নিয়ে বলল, হয়তো আমার সাথে রাত কাটাবি, নয়তো এই তরবারি এক কোপে তোর ঘাড় থেকে মাথা আলাদা করা হবে এক্ষুনি। বল কোনটা চাস? মিতু কান্নাজড়িত কণ্ঠে বলল, মহারাজ, একটা মেয়ের কাছে তার ইজ্জত জীবনের চেয়েও মূল্যবান। আপনি না হয় আমার ঘাড় থেকে মাথা আলাদা করে ফেলুন, তবে তাই হবে, রাজা লুইস বলল। মিতু চোখ বন্ধ করে মনে মনে সৃষ্টিকর্তার নাম জপতে লাগলো। রাজা তরবারি উঁচু করে ধরে মিতুর ঘাড়ে কোপ মারবে এমন সময় দরজায় লাগাতার করা নাড়ার শব্দ। রাজা এগিয়ে গিয়ে দরজা খুলতেই একজন সৈন্য বলল, মহারাজ, মৃতবনের সেই রাতের অদৃশ্য দেয়াল পার করে কেউ ঢুকে পড়েছে, আর যারা সেই দেয়াল পার করতে পেরেছে তারা নিঃসন্দেহে শক্তিশালী, এবং বনে কিছু রক্ষীদেরও তারা হত্যা করেছে। সুতরাং বিষয়টি হালকা হিসেবে নেওয়া উচিত নয় কিছুতেই। রাজা লুইসের কপালে চিন্তার রেখা ফুটে উঠল। দেরি না করে রাজা সৈন্যদের নিয়ে ছুটল মৃত বনের উদ্দেশ্যে। এদিকে আয়শা ও সুলেমান এসে পড়েছে সেই কালো গোলাপের বাগানের কাছে। সুলেমানের হাত শক্ত করে ধরে আয়শা বলল, নিশ্চয়ই বাবা পুনরায় এই কালো গোলাপের কাছে এসেছিল, এবং বাবাকে বন্দি করে রাখার রহস্য এই কালো গোলাপেই আছে। তাই আমাকে কালো গোলাপের কাছেই যেতে হবে। আমার কিচ্ছু হবে না, আমি ফিরে না আসা পর্যন্ত আপনি দয়া করে নিজের খেয়াল রাখবেন। সুলেমান আয়শাকে বুকে টেনে কপালে চুমু খেয়ে বিদায় দিল। আয়শা এসে কালো গোলাপের গাছের পাশে দাঁড়ালো। গা ছমছমে পরিবেশ, প্রকৃতি যেন থমকে গেছে। গাছের পাতাগুলো অনড়, যেন হাওয়ারা এ বন ছেড়ে পালিয়েছে। আয়শা মনে মনে সৃষ্টিকর্তার সাহায্য প্রার্থনা করে। একবার সুলেমানের দিকে তাকিয়ে তারপর কালো গোলাপ স্পর্শ করতেই চোখের পলকে গোলাপ গাছের কালো গোলাপগুলো ভয়ঙ্কর কালো সাপ হয়ে আয়শাকে জড়িয়ে ফেলল। পাশেই ঘাসের ভিতর থেকে একটা সুড়ঙ্গের মুখ খুলে গেল। কালো সাপগুলো আয়শাকে টেনে সেই সুড়ঙ্গের ভেতরে নিয়ে গেল। সুলেমান দৌড়ে আয়শাকে ধরতে চাইল, কিন্তু সুলেমান নিজের জায়গা থেকে এক পাও নড়তে পারল না। চোখের পলকে সেই সুড়ঙ্গের মুখটা আবার বন্ধ হয়ে গেল। এদিকে সুড়ঙ্গের ভেতরে প্রবেশ করতেই আয়শা দেখল তার বাবা সুড়ঙ্গের ভেতরে মাটিতে পড়ে আছে অজ্ঞান হয়ে। যাক, অবশেষে আয়শার প্ল্যানটা সফল হলো। আয়শা চেয়েছিল যে কোনোভাবেই হোক তার বাবার কাছে পৌঁছাতে, এবং আয়শা এও জানতো বাবার কাছে পৌঁছানোর উপায় এই একটাই। হুঁশ ফিরতেই আয়শাকে দেখে তার বাবা ভীষণ অবাক হয়ে বললেন,
তুমি এখানে কেন আসতে গেলে? এটা মরণ ফাঁদ, এখান থেকে মনে হয় বেঁচে ফেরা অসম্ভব। আয়েশা বলল, বাবা তুমি একদম ভয় করো না, আমাদের সঙ্গে সৃষ্টিকর্তার আশীর্বাদ রয়েছে। বাবা তোমার মনে নেই আমার সঙ্গে আছে মায়াপরী? মায়ের মৃত্যুর পর যখন একদিন তার কবরের পাশে বসে কাঁদতেছিলাম আমি, তখন মায়াপরী আকাশ থেকে উড়ে যাচ্ছিল। আমাকে কাঁদতে দেখে সে নিচে নেমে আসে, তারপর কত চেষ্টা করে আমাকে হাসানোর জন্য। সেই থেকে মায়াপরী আর তার রাজ্যে ফেরেনি, আমার সঙ্গেই আছে। বিপদে সে আমার বন্ধু, সে আমাকে জাদুকরী ক্ষমতা দিয়েছে। বর্তমান পৃথিবী অত্যাচারীদের দখলে বাবা, এখানে বাঁচতে হলে লড়াই করতে হবে। আর যারা অশুভদের বিরুদ্ধে লড়াই করে তারা কখনো হারে না। অত্যাচারীদের অত্যাচার যত সহ্য করবে মানুষ, অত্যাচারীদের অত্যাচার ততই বাড়তে থাকবে। তাই চুপ করে না থেকে তাদের বিরুদ্ধে লড়তে হবে। আসার পথে জঙ্গলে এক বৃদ্ধ আমার জীবন বাঁচিয়েছে। কেন যেন সেও চায় এই যাত্রায় অত্যাচারী রাজা লুইসের পতন হোক, মুক্তি পাক এই রাজ্যের নিরীহ অসহায় মানুষগুলো, তারা আবার বাঁচার মতো বাঁচুক। সুলেমান আমাদের পাশের গ্রামের ছেলে, আমার জীবন সঙ্গী। সেও জানে রাজা লুইস কতটা ভয়ঙ্কর, এবং সুলেমান আমার পাশে আছে এই জন্য যে আমি ভুল কিছু করছি না। এই যাত্রায় সবাই আমাদের সঙ্গে আছে, তুমি চিন্তা করো না বাবা, আমরা জয়ী হবই হব। আয়েশার কথা শেষ না হতেই কালো সাপগুলো আরো শক্ত করে পেঁচিয়ে ধরলো আয়েশা ও তার বাবাকে। আয়েশা আর এক মুহূর্ত দেরি না করে চোখ বন্ধ করে মনে মনে সেই তলোয়ারের কথা ভাবতেই তলোয়ারটা দৃশ্যমান হয়ে চোখের পলকে সবগুলো সাপ কেটে টুকরো টুকরো করে ফেললো। সঙ্গে সঙ্গে সুড়ঙ্গের মুখটা খুলে গেল। আয়েশা তার বাবাকে ধরে সুড়ঙ্গের মুখের কাছে এসে দাঁড়াতেই সুলেমান এগিয়ে এসে আয়েশা ও তার বাবাকে টেনে উপরে তুলল। ইতিমধ্যে রাজা লুইস তার সেনা সদস্য নিয়ে এসে উপস্থিত। আয়েশাদের দেখে সৈন্যদের হুকুম করলো খতম করার জন্য। রাজার নির্দেশ পাওয়া মাত্রই সৈন্যরা শত শত তীর ছুড়ল আয়েশা, সুলেমান এবং তার বাবাকে লক্ষ্য করে। সুলেমান বলল, আয়েশা তোমার আঙ্গুলে যে আংটিটা পরিয়ে দিয়েছিলাম সেই আংটিতে একটা ঘষা দাও জলদি। আয়েশা দেরি না করে জলদি সেই আংটিতে ঘষা দিতেই আয়েশা, সুলেমান ও আয়েশার বাবার চারপাশে এক অদৃশ্য দেয়াল খাড়া হয়ে গেল। তীরগুলো এসে সেই দেয়ালে লেগে মাটিতে পড়তে লাগলো, কাউকে আর ছুঁতেই পারল না। কিন্তু রাজা লুইসের কাছে রয়েছে আরো মারাত্মক শক্তিশালী তীর। রাজা লুইস সেই তীর ছুঁড়ে মারতেই অদৃশ্য দেয়াল ভেদ করে তীর এসে ঢুকলো সুলেমানের বুকে। সঙ্গে সঙ্গে সুলেমান মাটিতে লুটিয়ে পড়ল। প্রচন্ড যন্ত্রণায় ছটফট করতে লাগলো সুলেমান। আয়েশা দিশেহারা হয়ে পড়ল। মায়াপরী আয়েশার চোখে একটা বালুকণা হয়ে ঢুকে পড়তেই আয়েশার চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো। সেই পানি কয়েক ফোঁটা সুলেমানের মুখে যেতেই সুলেমানের শরীর থেকে সমস্ত জ্বালা যন্ত্রণা দূর হয়ে গেল মুহূর্তেই। আয়েশা দেরি না করে চোখ বন্ধ করে তরবারির কথা ভাবতেই তরবারিটা দৃশ্যমান হয়ে রাজার সৈন্যদের ঘাট থেকে মাথা আলাদা করতে লাগলো। সব সৈন্যদের মারা শেষে তরবারিটা রাজা লুইসের তরবারির আঘাতে ভেঙে দুই টুকরো হয়ে মাটিতে পড়ল। রাজা লুইস এগিয়ে এসে আয়েশার চুল ধরে বলল, আমাকে হারানোর মতো এখনো কেউ সৃষ্টি হয়নি এর পৃথিবীতে, নে এবার আমার হাতেই তুই মর। কথা শেষে রাজা লুইস কোমর থেকে আরেকটা ধারালো ছুরি বের করে আয়েশার গলায় ধরতেই পেছন থেকে কেউ তরবারি ঢুকিয়ে দিল। সেই তরবারি লুইসের বুক ভেদ করে বেরিয়ে আসলো। লুইসের পেছনে সেই জিন বৃদ্ধ। জিন বৃদ্ধ বলল, হাজার মানুষের সুখের বিনিময়ে তোমার মতো দুষ্ট রাজা বলে দেওয়া দোষের কিছু নয় লুইস। রাজা লুইস ছটফট করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে নিস্তেজ হয়ে গেল। মৃতবনের কালো গোলাপের গাছগুলো সঙ্গে সঙ্গে ভেঙে পড়ল। গোলাপের রং ধীরে ধীরে লাল রঙের হতে লাগলো। মৃতবনে আবার পাখিদের আনাগোনা কোলাহল। মৃতবন যেন প্রাণ ফিরে পেল। রাজ্যের প্রজারা খুশি হয়ে আয়েশাকেই রাজ্য পরিচালনার দায়িত্ব দিল। তারপর থেকে বসন্তের মতোই রঙিন হয়ে উঠতে লাগলো এই রাজ্য। কালো গোলাপের অধ্যায় শেষে এখন সুখ শান্তিতে ভরপুর রাজ্যের লোকজনের চোখের মণি আয়েশা। আর আয়েশার বুদ্ধি বিচক্ষণতায় রাজ্যের প্রতিটা মানুষ ভয়হীন চিন্তাহীন শান্তির জীবনযাপন করতে লাগলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গল্পটা এখানে শেষ হয়ে গেল। কমেন্ট করে অবশ্যই জানাবেন গল্পটা কেমন লেগেছে, আর ভিডিওতে অবশ্যই লাইক করে দিবেন। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।